দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছে আমি তানজিয়া জুথি। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ছুটি শুরু হওয়ায় যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির টানে। দর্শক এই মুহূর্তে রেল যাত্রার খবর জানবো। কমলাপুরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি সকাল থেকেই আমাদেরকে আপডেট জানাবার চেষ্টা করছিলেন। আপনি কিন্তু বলছিলেন যে 69 জোড়া ট্রেন ছেড়ে যাবে আজ। তো বেলা বাড়ার সাথে সাথে কটি ট্রেন এই পর্যন্ত ছেড়ে গেছে? শিডিউল বিপর্যয়ের কোনো খবর পেয়েছেন কিনা? তাছাড়া যাত্রীদের সাথে কথা হয়েছে কিনা, কোনো অভিযোগ মিলেছে কিনা, সব মিলে পরিস্থিতি জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে মূলত সকাল থেকে কিন্তু আজকে ঈদ যাত্রা শুরু হয়েছে। সকাল 6টা থেকে মূলত প্রথম ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এরপর থেকে কিন্তু একের পর এক ট্রেন ছেড়ে যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনি জানেন যে আজকে শুক্রবার এবং প্রথম দিন হয় ছুটির দিনের, যার ফলে কিন্তু মানুষ সকাল থেকেই গ্রামের মুখে ছুটছেন এবং মানুষ কিন্তু আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন এবং শতভাগ টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে এবং অনলাইনে টিকিট দেওয়ার কারণে কিন্তু কিছু মানুষ টিকিট কাটতে পারেননি, যার ফলে ট্রেনের যে নির্ধারিত নিয়ম 25% স্ট্যান্ডিং টিকিট দাও, তার চেয়ে কিন্তু বেশি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু যাত্রীরা অভিযোগও করেছেন কেন 25% বেশি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার যেটি বলেছেন যে যাত্রী বেশি হয় কিন্তু তাদের এই সিদ্ধান্তটি নিতে হয়েছে। সবার কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন, যেহেতু সবাই ঈদ উদযাপন করতে যাবেন। তা আমরা কিন্তু যাত্রীদেরকে দেখছিলাম যে তারা কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছিল এবং শিডিউল বিপর্যয় কিন্তু সেই অর্থে নেই। যাত্রা নিয়ে কিছু কেমন দেখছেন? অনলাইনে ধরেন 8টা থেকে বা 7টা থেকে অনলাইনে টিকিট কাটা যায়, কিন্তু অনলাইনে কয়েক সেকেন্ডের ভিতরেই টিকিট উদয় হয়ে যায়। টিকিট আপনি যেমনটা শুনলেন অনলাইনে টিকিট নিয়ে কিছু মানুষের অভিযোগ আছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে তারা চেষ্টা করছেন সেই অভিযোগগুলো শুনুন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, ভাই আপনি কোথায় যাবেন এবং কি অবস্থা দেখছেন? আমি যাব আশুগঞ্জ। তো এখানে আসলে পূর্বাচলের যে ট্রেনের টিকিটটা দেওয়া হচ্ছে, সবারই প্রত্যাশা যে হচ্ছে প্রিয় মানুষগুলোর সাথে যথাসময়ে নিরাপদভাবে হচ্ছে তারা হচ্ছে ঈদ উদযাপন করতে পারবে। এমনটা কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা এবং অন্যান্য বছর যে ধরনের অভিযোগ থাকে যে ট্রেন সময় মতো, এই বছর ট্রেন কর্তৃপক্ষ প্রথম দিন যদিও কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছিল। আমরা যদি আরো একটু কিছু মানুষের সাথে কথা বলি, আপনি কোথায় যাচ্ছেন এবং কখন আসছেন স্টেশনে? আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, আসছি হচ্ছে 10:30টায় আর কি। ঠিক সময় ছেড়ে যাচ্ছে? ট্রেন ছাড়ার সময় হচ্ছে 11:15, এখনো 11:15 বাজে নাই। আশা করি যে ঠিক টাইমে ছেড়ে যাবে। জি, আপনি যেমনটা শুনছিলেন যে সবার প্রত্যাশা হচ্ছে যে ট্রেন যথাসময়ে ছেড়ে যাবে এবং এটাই কিন্তু তাদের প্রত্যাশা। কারণ এই যে মানুষ, আপনি যখন সড়ক মহাসড়কগুলোতে জ্যামের কথা বলছিলেন তখন কিন্তু মানুষ হচ্ছে ট্রেনের এই যাত্রা এসে এখানে যানজট না থাকার কারণে তাদের যেটা একটা ভয় থাকে সেটা হচ্ছে যথাসময়ে ট্রেনটি ছেড়ে যাবে কিনা, এই প্রত্যাশাই কিন্তু মানুষের থাকে। তবে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যতগুলো প্রায় 10 থেকে 12টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সবগুলো ট্রেনই কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে। আমরা এতক্ষণ ট্রেনের ভিতরে ছিলাম এবং ট্রেনের মানুষদের অবস্থা দেখছিলাম এবং এখনো পর্যন্ত কিন্তু সেই অর্থে শিডিউল বিপর্যয় না হয় প্রত্যেকের মনে একটু স্বস্তি আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ট্রেন কিন্তু সময়ের আগেই তারা চলে আসছে, যার পরিপ্রেক্ষিতে এই যে মানুষের আস্থা ফিরে আসছে ট্রেনের প্রতি, এটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ চাচ্ছেন মানুষ ট্রেনের প্রতি একটা আস্থা ফিরে আসুক। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি যে 43টি আন্তনগর ট্রেন এবং 2টি স্পেশাল ট্রেন সহ 72টি ট্রেন ছেড়ে যাচ্ছেন এবং তাদের প্রত্যাশা এই ট্রেনের শিডিউল আর হয়তো বা বাড়বে না, কিন্তু যে ট্রেনগুলো আছে এগুলো যদি তারা যথাসময়ে চালাতে পারে এটি হচ্ছে তাদের মূল প্রত্যাশা। আপনি জানেন যে রেলের কালোবাজারে বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কাজ করছেন, কারণ তারা চাচ্ছেন তাদের মাঝে মধ্যে একটা অভিযোগ আসে যে অনেকেই হচ্ছে ব্ল্যাকে টিকিট কিনে তারপরে সেগুলো বেশি দামে মানুষের কাছে বিক্রি করে। ইতিমধ্যেই কিন্তু আজকে এই বিষয়ে 11:30 র্যাবের একটা ব্রিফিং করার কথা রয়েছে যাতে কালোবাজারি টিকিট বন্ধ করা যায় এবং কেউ যদি এগুলো নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, কালোবাজারি টিকিট নিতে না পারে, এজন্য কিন্তু তারা প্রায় 8 থেকে 10 জনকে গ্রেফতার করেছেন। এই 11:30টার দিকে র্যাব 3-এর অধীনে লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ এই নিয়ে একটি ব্রিফিং করবেন এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে তাদের যে শিডিউল নিয়ে কোনো অভিযোগ আছে কিনা। তারা বলছেন যে কোনো মানুষ কোনো কিছুই 100% হয় না, তবে যেভাবে চলছে এভাবে চললে কিন্তু তারা তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং তাদের প্রত্যাশা সামনের যে স্টেশনগুলো আছে এই স্টেশনগুলোতে ট্রেন যেন বেশি সময় না থামে এবং স্টেশন মাস্টারও বলেছেন যে তারা একটা স্টেশনে 3 থেকে 4 মিনিটের বেশি না থামানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তারা যাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্তগুলো নিয়েছেন। আপনি জানেন যে ঈদ আসলেই কিন্তু রেল স্টেশনগুলোতে ভিড় বেড়ে যায় এবং মানুষই কিন্তু রেলকে যাত্রা প্রধান বাহন হিসাবে বেছে নেয়। আপনি জানেন যে একটু পরে 11:15
এগারসিন্ধু এক্সপ্রেস অর্থাৎ কিশোরগঞ্জের অভিমুখে ছেড়ে যাবে, যারা সময় মতো স্টেশনে আসতে পারেনি তাদের অনেকেই কিন্তু ট্রেন মিস করেছেন এবং কিছু জায়গায় অনিয়ম থাকলেও স্টেশন ম্যানেজার বা রেলের কর্তৃপক্ষ যারা বলছেন তাদের কাছে যদি অভিযোগ দেওয়া হয় তারা সেই অভিযোগগুলো অবশ্যই নেবেন এবং যথাসময়ের মধ্যে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে ঈদ, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা যাচ্ছেন, এটি যেন তারা আবার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন থেকে আবার যথাসময়ে ব্যস্ত নগরে ঢাকায় ফিরে আসতে হবে, এটিও কিন্তু তারা ভাবছেন। কারণ যে আনন্দ নিয়ে যাচ্ছেন আবার কিন্তু তাদেরকে সেই প্রিয়জনদের ছেড়ে যখন আবার ঢাকায় ফিরে আসবেন তখনই কিন্তু তাদের মনের মধ্যে কষ্ট, কিন্তু এত কষ্ট থাকলেও তারা আনন্দ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে পারছেন, এটি কিন্তু তাদের সবচেয়ে বড় কথা। আপনি জানেন যে সকাল 6টায় যখন ট্রেনটি শুরু হয় আজকে, তখন কিন্তু ধূমকেতু এক্সপ্রেস যেটা রাজশাহী অভিমুখে গিয়েছিল এবং ট্রেনের টিকিট কিন্তু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। অনলাইনে টিকিট দেওয়ার কারণে কিন্তু কিছু মানুষ বিড়ম্বনার শিকার হয়েছেন, এই জন্য যে যারা এই ধরনের আধুনিক প্রযুক্তির সাথে বা ডিভাইসের সাথে পরিচিত না এমন সাধারণ মানুষ কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছেন। অনেকেই জানতেন না যে তিনি টিকিট কেটেছেন কালকের, অনেকে আবার আজকে চলে আসছেন, তাদেরকে কিন্তু আবার ফিরে যেতে হচ্ছে। কারণ প্রবেশ মুখে এতটাই হচ্ছে টাইট শিডিউল দেওয়া রাখা আছে, কেউ যেন টিকিট ছাড়া প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, অযথা ট্রেনের জন্য সময় কাটাতে না পারে, এমন সিদ্ধান্ত কিন্তু তারা খুব কঠোরভাবে মনিটরিং করছেন। এবং তাদের প্রত্যাশায় এই যে ভালো সিদ্ধান্তগুলো তারা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে ট্রেনের প্রতি মানুষের যে আস্থা অতীতে ছিল সেটিও তারা ফিরে নিয়ে আসতে পারবেন। রেলমন্ত্রী জিল্লুল হাকিম কিন্তু বলেছেন যে তারা শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রেনের প্রতি মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছেন এবং এরই অংশ হিসাবে কিন্তু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। যে অভিযোগটা আপনাকে একটু আগে বলছিলাম যে 25%-এর বেশি কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, সেটি কিন্তু তারা সাধারণ মানুষের কথা বিবেচনা করেই দিচ্ছেন। কারণ যাত্রীর চাপ এত বেশি যে 25% টিকিট দিয়ে সাধারণ মানুষকে ফেরানো যাচ্ছে না। অনেক মানুষ এসে আক্ষেপ করছেন যে তারা শুধু যাওয়ার জন্য একটা টিকিট চান, কারণ তাদেরকে যেতে হবে, রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে সড়ক মহাসড়কগুলোতে। এই যানজট থেকে বাঁচার জন্যই মূলত তারা ট্রেন যাত্রাকে বেছে নেন এবং সকাল থেকে উত্তরবঙ্গ, চট্টগ্রাম অভিমুখী, রাজশাহী অভিমুখী, খুলনা বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনগুলো ছেড়ে গেছে এবং সবার প্রত্যাশা তারা যথাসময়ে ট্রেনগুলো তাদের গন্তব্যে পৌঁছাবে এবং তারা প্রিয় মানুষগুলো যাদের জন্য গ্রামে অপেক্ষা করছেন যারা, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে দেখা হবে এবং একসাথে ঈদ উদযাপন করতে পারবে, এটি কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী মাজহারুল ইসলাম কমলাপুর থেকে যুক্ত ছিলেন। দর্শক, এবার বাস টার্মিনালের পরিস্থিতি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমাদের সহকর্মী আছেন MA আজিম। আজিম, আপনি সকাল থেকে আমার সাথে যুক্ত ছিলেন এবং সব আপডেট দেওয়ার চেষ্টা করছিলেন। মহাসড়কে বেশ যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে এবং সেটি আপনি জানাবার চেষ্টা করেছেন। বেলা বাড়ার সাথে সাথে আসলে যানবাহনের চাপ কি বেড়েছে কিনা, কেমন চিত্র এখন দেখছেন আমাদের দর্শককে দেখাবেন আপনার মাধ্যমে। মহাখালী বাস টার্মিনালে আমি সকালে যে উপচে পড়া ভিড়টি দেখেছি এবং টিকিট প্রত্যাশীদের কিন্তু লম্বা একটি লাইন আমরা দেখেছিলাম, সেই লাইনটি কিন্তু কিছুটা ছোট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যদি এনা পরিবহনের যে কাউন্টারটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি চিত্রটি একটু দেখাই, সেই যে দীর্ঘ লাইন সেটি না থাকলেও কিন্তু এখানে মানুষের ভিড় এখনো রয়েছে এবং টিকিট পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু এখানে এখনো দেখা যাচ্ছে। কারণ স্বজনদের সাথে ঈদ করতে পারা এবং সেই যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগির যে চিন্তা, সেই জায়গা থেকেই কিন্তু আসলে এই ভিড় উপেক্ষা করেও একটি টিকিটের জন্য এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। এবং আমরা সকাল থেকে যে চিত্রটি দেখেছিলাম যে ভিড়, সেটি কিন্তু কিছুটা হলেও কমে এসেছে। এটির পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি আলাদাভাবে টিকিট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছিল এবং বাসের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাস মালিকদের এখানে আমরা দেখেছি তারা কিন্তু এসে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং শ্রমিকদের মাধ্যমে কিন্তু তারা আসলে বাসগুলো যাতে দ্রুত বের হয়ে যেতে পারে সেই ব্যবস্থাটি তারা করেছেন। এবং কিছুক্ষণ আগে এখানে সড়ক পরিবহন যে বিআরটি এর যে সচিব তিনিও এখানে এসেছিলেন এবং তারা কিন্তু আসলে সুশৃঙ্খল করতে ঈদ যাত্রাটাকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা বাস মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম। সকালে যে অভিযোগটি ছিল যে বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগ ছিল, 100 থেকে 200 টাকা প্রতিটি রুটে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল, সে বিষয়ে কিন্তু তারা পদক্ষেপ নিয়েছেন। এই মুহূর্তে আবারও সেই আগের ভাড়াই কিন্তু আসলে নেওয়া হচ্ছে এবং এতে কিন্তু যাত্রীরা আসলে অনেকটাই খুশি হয়েছেন যে সেই আগের ভাড়াই এখন নেওয়া হচ্ছে। আমরা যদি এখানে দুই একজন যাত্রীর সাথে একটু কথা বলি, কোথায় যাবেন ঈদ উদযাপন করার জন্য এবং কতক্ষণ আগে এসেছেন, কোনো ভোগান্তি আছে কিনা? ময়মনসিংহ যাব, মাত্র এসেছি। আর এসে তো এখানে পরিবেশ ভালোই দেখছি আর কি, সুশৃঙ্খলভাবে এখানে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি। তো এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে।
কোথায় যাবেন ঈদ করতে এবং কতক্ষণ আগে এসেছেন, কোনো ঝামেলা দেখছেন কিনা? না, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা টামেলা নেই। গাড়ি আসবে, ময়মনসিংহ যাব ইনশাল্লাহ। নারীর টানে চলে যাব, দেশে ঈদ করবো আত্মীয় স্বজনের সাথে। সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবার সাথে ঈদ করতে পারার যে একটি আনন্দ, সেটি কিন্তু আসলে সব বাধা এবং সব ভোগান্তিকে উপেক্ষা করে তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে, চালকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, ময়মনসিংহ সড়কে কিন্তু তারা একটি ভোগান্তি এই মুহূর্তে রয়েছে, কারণ গাড়িগুলো এখান থেকে বের হওয়ার পরে সেখানে দীর্ঘ জ্যামে আটকে পড়ছে গাড়িগুলো। এবং সেই রুটটি ক্লিয়ার করে দিলে কিন্তু আসলে বলা চলে যে এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আরও স্বাচ্ছন্দ্যে যাত্রীদেরকে পৌঁছে দিতে পারবেন। এবং এখান থেকে বের হওয়ার যে জায়গাটি, সেটিও কিন্তু যদি ঠিক করে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ঈদযাত্রা সেটি আরও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে। এবং আমরা দেখছি যে ট্রাফিক বিভাগের কিন্তু আলাদা দুটি টিম এখানে এসে তারা কিন্তু কাজ করছেন যাতে এই বাস টার্মিনাল থেকে বাসগুলো খুব সহজে এখান থেকে বের হতে পারে। এবং এই যে তাদের যে প্রচেষ্টা, সেটি কিন্তু দিনভর এখানে চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পরিবহন মালিক সমিতি থেকে বলা হয়েছে যে পরিমাণ বাস রয়েছে এবং যে পরিমাণ যাত্রী আসবে, সবাইকে কিন্তু আসলে নির্বিঘ্নে তারা পৌঁছে দিতে পারবেন। এবং তাদের সকল যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ বাস রাখা দরকার, সেটি কিন্তু তারা ব্যাকআপ রেখেছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। আমাদের সহকর্মী এম এ আজিম মহাখালী থেকে যুক্ত ছিলেন। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। এই যাত্রায় মহাসড়কের খবর জানাতে এবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী সাইমুদ্দিন এবং আতিক রহমান। প্রথমে চলে যাচ্ছি সিরাজগঞ্জে আছেন সাইম। মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? কোথাও যানজট আছে কিনা, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে পশ্চিম মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়ে প্রায় উত্তর এবং দক্ষিণ অঞ্চলের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। সেই ঈদযাত্রায় এই সংখ্যাটি কিন্তু আসলে অনেকাংশে বেড়ে যায়, যে কারণে আসলে এই মহাসড়কে একটি অতিরিক্ত চাপ কিন্তু আমরা যানবাহনের লক্ষ্য করি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিরাজগঞ্জ ঝাওয়েল এলাকা। আসলে মূলত বলা চলে বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়ক হয়ে হাটিকুমরুল এই 22 কিলোমিটার এলাকার মধ্যে প্রত্যেকটি এলাকায় প্রায় 6 লেনে হয়ে গিয়েছে, উন্নীতকরণ কাজ হয়ে গিয়েছে। কিন্তু আসলে এই 1 কিলোমিটার এলাকায় আসলে 1 লেনে চলাচল করতে হয়, যে কারণে আসলে এই জায়গাটিতে আসলে যে ঢাকাগামী যানবাহন এবং উত্তরবঙ্গগামী যানবাহন রয়েছে, সেটি কিন্তু আসলে দীর্ঘ সারি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। যানবাহনের যে অতিরিক্ত চাপ এই মহাসড়কটিতে পড়েছে, যার কারণে আসলে মাঝে মাঝে ধীরগতির সৃষ্টি হচ্ছে। কিন্তু আসলে যানবাহন যে থেমে থেমে চলাচল করছে, এটা আমরা আসলে বলতে পারি। এছাড়াও কিন্তু এই মহাসড়কে স্বাভাবিকের তুলনায় গত 24 ঘন্টায় যানবাহনের সংখ্যা কিন্তু প্রায় 40,000-এর মতো যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করেছে আসলে। এছাড়াও সিরাজগঞ্জের যে ওভারব্রিজ রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আসলে উন্মুক্ত করে দেওয়ার ফলে কিন্তু তারা আসলে এই ঈদযাত্রায় কিন্তু আসলে ভোগান্তিটা কম হচ্ছে, এটাই আসলে দাবি করছেন যে সড়ক বিভাগের যারা রয়েছেন। এছাড়া পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জ জেলায় আসলে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে বেশ কিছু টিম কিন্তু মহাসড়কে অবস্থান করছে, যে কারণে আসলে তারা যে দ্রুততম সময়ের মধ্যে যে যানবাহনগুলো রয়েছে সে অকেজো হয়ে পড়ে সেগুলো কিন্তু সরিয়ে ফেলার জন্য তারা এই ঈদ যাত্রায় কোনো দুর্ঘটনার খবর আমরা কিন্তু সিরাজগঞ্জের এই মহাসড়কগুলোতে পাইনি। এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার হয়ে হাটিকুমরুল হয়ে কিন্তু আসলে হাটিকুমরুল থেকে 3টি ভাগে কিন্তু যানবাহনগুলো বিভক্ত হয়ে যায়, যে কারণে আসলে এই 22 কিলোমিটার এলাকায় যানবাহনের বেশি সংখ্যা দেখা যায়। তবুও কিন্তু আসলে এই আমরা যানবাহনের চাপ থাকলেও কিন্তু যানজটের কোনো খবর আমরা পাইনি। এছাড়াও আমরা বেশ কিছু
ক্ষতি হয়েছে, কিন্তু আবহাওয়া ভালো হবার কারণে কিন্তু সেই ভোগান্তিটাও অনেকটা দূর হয়েছে এবং যারা ঘরমুখ মানুষ রয়েছে তারা কিন্তু খুব স্বস্তিতে আসলে বাড়ি ফিরতে পারছেন। সাইমুদ্দিন যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। এবার যাব টাঙ্গাইলের পরিস্থিতি জানাতে আতিক রহমান যুক্ত হচ্ছেন। আতিক নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। আতিক, আপনি যেখানে আছেন সেখানে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন এবং কোথাও যানজট আছে কিনা সেই বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের শেষ সময়ে মানুষ কিন্তু গাড়ির টানে তারা ঈদ করার জন্য পরিবার পরিজনের কাছে ছুটে যাচ্ছেন এবং এই মুহূর্তে আসলে যদি বলি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু অনেকটাই যানবাহনের কিন্তু ব্যাপক চাপ রয়েছে এবং অনেকটাই কিন্তু ধীর গতিতে ইতিমধ্যেই কিন্তু যানবাহনগুলো যাচ্ছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের যে এই যারা করার জন্য আসলে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন যানবাহন করে তারা কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং ভোরের দিকে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল, যার কারণে আসলে সেখান থেকে কিন্তু এই কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় এবং এই যানবাহনগুলো কিন্তু আটকে যায়, যার ফলে কিন্তু আসলে এই যানবাহন যে ধীরগতি কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে আসলে গত 24 ঘন্টায় কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে এবং আপনি জানেন যে বিভিন্ন ভাবে এই শেষ সময়ে কিন্তু তারা ঈদ করার জন্য বাড়ি ফিরছেন এবং কোথাও কিন্তু দুর্ঘটনা বা কোথাও কিন্তু যানজট নেই, তবে যানবাহনের কিন্তু ব্যাপক চাপ রয়েছে এবং যে স্বাভাবিক গতিতে যেভাবে আসলে যানবাহন চলার কথা সেভাবে কিন্তু না চলে, অনেকটাই ধীর গতিতে চলছে। তো এই প্রশাসন দিক থেকে অনেকটাই কিন্তু যে যাতে সুষ্ঠুভাবে তারা এই মহাসড়ক দিয়ে ঈদ করার জন্য বাড়ি ফিরতে পারেন, প্রশাসনও কিন্তু অনেকটাই তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদ যাত্রা নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিও। আতিক রহমান যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে। দর্শক, রেলপথ এবং মহাসড়কের ঈদ যাত্রার চিত্র তুলে ধরার চেষ্টা কিন্তু করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। এবার আসলে নৌপথের চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমাদের সহকর্মী রাজবাড়িতে আছেন, শফিকুল ইসলাম আছেন, আমি তার সাথে যুক্ত হচ্ছি। শফিক, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে ঈদে ঘরমুখী যাত্রীরা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে 21টি জেলা রয়েছে সেই জেলার যে সাধারণ ঘরমুখী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু লঞ্চ ও ফেরিতে যাচ্ছে। তো যদি আমি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের কথাটা বলতে চাই, তো সকাল থেকে আমি দেখেছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলার সাধারণ মানুষ তারা ঘরমুখী হচ্ছে। তো এখানে কিন্তু যে চিত্রটি দেখা যাচ্ছে যে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 18টি ফেরি, ছোট ফেরি সার্বক্ষণিক চলাচল করছে। যে সার্বক্ষণিক ফেরি চলাচল করছে সেই ফেরিগুলো যখন আসছে দেখা যাচ্ছে যে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে সকাল থেকে আমি দেখেছি যে দৌলতদিয়া ঘাট যাত্রীরা সহজেই গন্তব্যস্থানে যেতে পারছে। তো যেখানে তারা যাত্রী, তবে দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত পরিমাণ লোকাল গাড়ি রয়েছে, যে সকল গাড়ি থাকার কারণে যে সকল যাত্রীরা লোকালে আসছে বা লঞ্চ বা ফেরিতে পার হচ্ছে সে সকল যাত্রীরা কিন্তু সহজে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে নেমে বা তারা বিভিন্ন প্রকার যানবাহনে তারা গন্তব্যস্থানে যেতে যাচ্ছে। তবে এ ব্যাপারে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সহজে তারা গন্তব্যস্থানে দুর্ভোগমুক্ত ভাবে তারা যদি যেতেও পারে, তবে তাদের মধ্যে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে এখানে যে অভিযোগটা রয়েছে অতিরিক্ত ভাড়ার কিন্তু একটা অভিযোগ তারা করে আসছেন। তারা কিন্তু
সব মিলে তারা যখন বলেন যে দুর্ভোগ মুক্তই কিন্তু তারা গন্তব্যস্থানে যেতে পারছেন। আর একটি কথা যদি বলি যে পদ্মা সেতু দিয়ে যানবাহন শুরু হওয়ার পূর্বে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে একটি সময় যানবাহন বা যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করে কিন্তু তাদেরকে ফেরি বা লঞ্চ পার হতে হয়েছে। তো সেই চিত্রটা কিন্তু একেবারেই নাই বললেই আমরা বলতে পারি। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে একটি ফেরি কপতি নামের একটি ফেরি এসে ভিড়ছে। সেই ফেরিতে কিছু যাত্রীবাহী পরিবহন এবং যাত্রী রয়েছে। সেই যাত্রীরা কিন্তু পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসেছে কিছুক্ষণ আগে। তারা এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে ভিড়ার জন্য চেষ্টা করছেন যে ফেরিটি, সেই ফেরিটি কিছু যাত্রীও কিন্তু রয়েছে। সেই যাত্রীগুলি কিন্তু ফেরি পার হয়ে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে তারা রাজধানী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলার যে গন্তব্য বিভিন্ন জেলা রয়েছে তারা বিভিন্ন জেলায় কিন্তু তারা এখান থেকে যাবে বলে তারা ধারণা করা হচ্ছে। আমরা আরেকটু কথা যদি বলি যে দৌলতদিয়া ঘাটে যে দুর্ভোগের যে চিত্রটি বিগত বছরগুলিতে ছিল, সে বিগত বছরের যে দুর্ভোগের চিত্রটি সেটি কিন্তু আমরা দৌলতদিয়া ঘাটে নেই বললেই চলে। ঈদের যখন ঘরমুখী শুরু হয়েছে তখন থেকেই কিন্তু যে সকল যাত্রী আসছে বা যানবাহন আসছে তারা কিন্তু সহজে গন্তব্য স্থানে যেতে পারছে বলে তারা কিন্তু জানিয়েছেন। আর একটি কথা যদি বলি যে দৌলতদিয়া ঘাটে বর্তমান 7টি ফেরিঘাট রয়েছে, তার মধ্যে 3টি ফেরিঘাট সচল রয়েছে, বাকি 4টি ফেরিঘাটে মানে বিকল রয়েছে। পাশাপাশি যে লঞ্চ ঘাটটি সচল রয়েছে। লঞ্চ ঘাটে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট এবং আরিচা কাজিরহাটের যে নৌ রুট রয়েছে সেই নৌ রুটে মোট 33টি লঞ্চ চলাচল করে। আর 33টি লঞ্চ এবং এই নৌ রুটে 18টি ফেরি ছোট ফেরি চলাচল করছে। এই 18টি ফেরি এবং 33টি লঞ্চ পর্যায়ক্রমে তারা দৌলতদিয়া পাটুরিয়া যানবাহন ও যাত্রী পারাপার করছে। তো সব এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চ ঘাটের সর্বশেষ সংবাদ। আমি ফেরিঘাটের সর্বশেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি রাজবাড়ী ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। দেখছেন দেশ জনপদ লাইভ। কোরবানি সামনে রেখে পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। দর্শক, এই বিষয়ে জানাতে হবিগঞ্জ ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা এবং নূর ইসলাম রকি। আমি প্রথমেই চলে যাচ্ছি হবিগঞ্জে আছেন হামজা। আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের, তো এই শেষ মুহূর্তে এসে হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেখুন, আমি এখন আছি হবিগঞ্জ শহরের যে পৌর পশুর হাট। এই পৌর পশুর হাটে সকাল থেকে আমরা এখানে এসেছি, তবে 1 ঘন্টা হলো এখানে বৃষ্টি শুরু হয়েছে। আসলে আমরা কিন্তু দেখেছি সকাল, যেহেতু এটা হবিগঞ্জ পৌর পশুর হাট এবং এখানে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ে দুপুর বেলা থেকে, এবং এখন আমরা এসে যে বিষয়টি দেখেছি আসলে বৃষ্টি হচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি এখন কিন্তু পড়ছে, এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে যারা ক্রেতা বিক্রেতারা তাদের পশু নিয়ে কোরবানির পশু নিয়ে এখানে তারা এসেছেন, এবং এখানে আসার পরে আসলে তারা অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকেই আসলে উপরে টিন যে জায়গায় আছেন সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং মূলত কিন্তু এই বাজারটি জমবে দুপুরের পর থেকে, এবং এই দুপুরের পর থেকেই কিন্তু আসলে এই পুরো বাজার কিন্তু একেবারে মধ্যরাত পর্যন্ত চলে। আমরা কথা বলেছিলাম এখানে যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে, যে আসলে বৃষ্টি হলে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি হলে যাতে ক্রেতা বিক্রেতাদের গরু বা পশু ক্রয় বিক্রয়ে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে তারা আমাদেরকে সে বিষয়টি জানিয়েছে যে আসলে এখানে যাতে কাদা না সৃষ্টি হয় সে কারণে কিন্তু তারা যাতে কাদা সৃষ্টি না হয় সে কারণে কিন্তু তারা আসলে সব ধরনের পদক্ষেপ কিন্তু নিয়ে রেখেছেন এবং ড্রেনেজ ব্যবস্থা করে দিয়েছেন যাতে এই কাদাগুলো দ্রুত সময়ের মধ্যে পানি এবং কাদা অপসারণ হয়ে যায়। আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে আসলে এই কুরবানির পশু হাটকে কেন্দ্র করে কিন্তু শহরের যে বাইপাস সড়ক, এই বাইপাস সড়কে কিন্তু আসলে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তো এই বছর কিন্তু আসলে পৌরসভা এবং ইজারাদার এবং জেলা প্রশাসন মিলে যাতে যানজট সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে বাইপাস সড়কের যে অংশ সেই অংশটি কিন্তু আসলে সরিয়ে খোয়াই নদীর বাঁধে কিছু অংশ এবং পুরাতন রেল লাইনে কিন্তু তারা স্থানান্তর করেছে, যে কারণে আসলে সেখানে কিন্তু মানুষ পশু ক্রয় বিক্রয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বেশি জায়গা থাকায় সেখানে কিন্তু আসলে দেখে শুনে বা আসলে যে হাঁটা চলাচল করে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু আসলে তারা গরু কেনা বেচি করতে পারবেন। তো আসলে আমি কথা বলেছিলাম জেলা পুলিশের সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে আসলে তাদের যাতে
কোরবানির পশুরহাটে কেউ এসে কোনো ধরনের প্রতারণার শিকার না হন বা জাল টাকার কোনো যে আসলে কি প্রবণতা থাকে সেক্ষেত্রে যাতে তারা আসলে সব ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের যে কোরবানির পশুরহাটের সবশেষ তথ্য। আমরা চলে যাব এখন খুলনায়, সেখানে আমাদের খুলনা সহকর্মী অপেক্ষা করছেন, আমরা জানবো তার কাছ থেকে খুলনার পশুরহাটের সবশেষ অবস্থা। ধন্যবাদ হামজা। খুলনায় গরুর হাটগুলো কিন্তু আসলে এখনো সম্পূর্ণভাবে জমে উঠতে পারেনি। খুলনায় কিন্তু আসলে প্রচন্ড গরম এবং আর্দ্রতা বেশি থাকার কারণে দিনের বেলায় কিন্তু আসলে হাটে গরু থাকলেও ক্রেতার সমাগম কম। আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনার দিঘলিয়া উপজেলার যেই এলাকার যোগীপুল ইউনিয়নের একটি হাটে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে খুলনার পার্শ্ববর্তী যে জেলাগুলো নড়াইল, সাতক্ষীরা সহ আশেপাশের জেলা থেকে কিন্তু আসলে এখানে গরু আনা হয়েছে এবং এখানে বেশ বড় বড় গরু এসেছে, 20 থেকে 22 মণ, মাঝারি গরু 1.5 থেকে 2 মণ ধরনের গরু আসছে। আমরা এখানে কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সাথে। ক্রেতাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে আসলে গরুর দাম কিন্তু অনেক বেশি এবং বিক্রেতাদের যেই অভিযোগ, বিক্রেতারা কিন্তু বলছে যে আসলে তারা কিন্তু পর্যাপ্ত দাম পাচ্ছে না। আমরা এই মুহূর্তে কথা বলবো সাতক্ষীরা থেকে একজন গরু বিক্রেতা খুলনার এই হাটে এসে, তার কাছে জানতে চাইবো যে কি অবস্থা বলেন হাটের। হাটের অবস্থা এখনো লোকজন আসছে না, বিকালের দিকে আসবে, গরমের জন্য আসতে পারছে না। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা টুকটাক চলছে। দর্শক, আপনারা যেটা দেখলেন যে এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ লোকজন না আসায় কিন্তু বেচাকেনা আসলে সেভাবে এখনো জমে উঠতে পারেনি। তবে এখানকার যারা হাট ইজারা নিয়েছে বা যারা হাট নিয়ন্ত্রণ করছে তাদের বক্তব্য যে গরু কিন্তু বেচাকেনা বিকেল বা সন্ধ্যার পর থেকে শুরু হতে পারে। আমরা এখন এখানে আরেকজনের সাথে কথা বলবো, আসলে বেচাকেনার কি অবস্থা। এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে হাট জমে ওঠেনি, কেন ওঠেনি একটু আমাদের বলবেন। মেন হচ্ছে আসলে ওই গরমের কারণে আমাদের হাটটা হয়তো মানে ক্রেতারা আসতে একটু করতেছে, বিলম্ব করে এবং 3টার পরে আমাদের হাট সুন্দরভাবে জমে ওঠে প্রত্যেক ইসে। এবং দূর দূরান্ত থেকে যেসব ব্যাপারী বাইরে আসছে, যেমন নড়াইলের থেকে, সাতক্ষীরার থেকে এবং যশোর থেকে, যশোর অভয়নগর থেকে, তারপরে কালিয়া সহ আশপাশের। ধন্যবাদ। দর্শক, আপনারা যেটা শুনতে পেলেন যে খুলনার এই হাটটিতে কিন্তু খুলনার যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে সাতক্ষীরা, যশোর, নড়াইল সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে গরু আনা হয়েছে। তবে গরু থাকলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্রেতা এখানে নাই। যারা এসেছে তারা কিন্তু আসলে প্রচন্ড তাপদাহে এবং এই গরুর বেশি দামের কারণে আসলে খুব অতিষ্ঠ হয়ে গেছে যে এত গরমে আসলে হাটে এসে গরুর যে দাম দেখে তারা আসলে বিকশিত এবং তারা কিন্তু আসলে গরু কেনার বেচা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। খুলনার গরুর হাট থেকে এটা ছিল সর্বশেষ খবর। জ্যোতি। হবিগঞ্জ থেকে আমির হামজা এবং খুলনা থেকে নূর ইসলাম রকি আমাদের সাথে যুক্ত ছিলেন। দেখেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। রাজধানীর কোরবানির পশুর হাট পরিদর্শন করছেন র্যাব মহাপরিচালক। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একটি আনন্দপূর্ণ ঈদ উদযাপন আমরা করি এবং সবাই যেন ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেই। সকলকে ঈদ মোবারক। আরাফাত ভাই, এই হাটে আমরা যেটি জেনেছি যে গরুর প্রতি যে জায়গা, একটা গরু দাঁড়ালে পরে সেই জায়গার একটা ভাড়া নেওয়া হচ্ছে যারা গরু নিয়ে আসছে হাটে তাদের কাছ থেকে। আমরা যে ইজারার যে নিয়ম অনুযায়ী তারা ইজারা নিয়েছেন, আমি ইজারাদারদের সাথে আপনার বিষয়টি নিয়ে কথা বলবো এবং যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়ে এই ব্যাপারটা আমরা তাদেরকে জানাবো। আপনি যে পয়েন্টটি আমাদের কাছে তুলেছেন, ইনশাল্লাহ আমরা এই বিষয়টি দেখব। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে হাটের কোনো নির্দিষ্ট রাজধানীর কোরবানির পশুর হাট পরিদর্শন করে র্যাব মহাপরিচালক ব্রিফ করছেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বাড়ায় উজানের ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। এতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত হবেন আমার সাথে। মেহেদি, কখন থেকে আসলে নদ নদীর পানি বাড়া শুরু করেছে এবং আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে যদি আমাদের দর্শককে জানাতেন। জ্যোতি, সুনামগঞ্জে কিন্তু গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে এখনো বৃষ্টিপাত হচ্ছে, তবে গত রাতে কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি।
এবং আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আমাদেরকে জানিয়েছেন ভারতের চেরাপুঞ্জিতে গত 48 ঘন্টায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আসলে এবং আমরা সিলেটের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সুনামগঞ্জে তথা সিলেটের আর আগামী যে 72 ঘন্টা সে 72 ঘন্টা ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস আছে এবং এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড় থেকে ওখান থেকে যদি ঢল নামে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং যে স্থানীয় লোকজন আসলে এটি শঙ্কা করছে না, কারণ এখন বর্তমানে কিন্তু হাওর কানায় কানায় ভরে গেছে পানিতে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ে। সুরমা নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত এটি সুরমা নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি কিন্তু সুনামগঞ্জের প্রধান নদী এবং আরো যে কয়টি নদী আছে সুনামগঞ্জের জাদুকাটা, রক্তি, বৌলাই সহ বেশ কয়েকটি নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং আপনি জানেন যেহেতু সুনামগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা, সীমান্তের যে চড়াগুলো আছে সেই চড়াগুলো থেকে কিন্তু ভারতের যে মেঘালয় রাজ্যের যে চেরাপুঞ্জি সেখানে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু সেই চড়া দিয়ে কিন্তু পানি নেমে হাওরে আসে, নদীতে আসে। বিশেষ করে জাদুকাটা এবং চলতি নদীতে কিন্তু ভারতের যে পানিটা সেই পানিটা এই নদীগুলো দিয়ে আসে, জাদুকাটা এবং চলতি নদী দিয়ে, সেই নদী দিয়ে এসে সুরমা নদীতে পড়ে এবং সুরমা নদী দিয়ে কিন্তু প্রবাহিত হয় এবং এই ভারতের পানির কারণেই কিন্তু সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকে। তো যদি এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ডুল্লির সর্বশেষ তথ্য। সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী মেহেদি হাসান যুক্ত ছিলেন আমার সাথে। ড্রেনের পানি উপচে কাদা আর দুর্গন্ধে একাকার মিরপুর 12 সেকশনের সি ব্লকের সড়ক, এতে চরম ভোগান্তিতে আছেন স্থানীয়রা। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সড়কে কতদিন নাগাদ এই অবস্থা আর এ নিয়ে আসলে এলাকাবাসী বা কি বলছে জানাবেন আমাদেরকে। যুথে এখানে যে পরিস্থিতিটি আমরা লক্ষ্য করছি যে আমি যদি ক্যামেরা দিয়ে দেখাই যে দীর্ঘ 7 থেকে 8 বছর যাবত এলাকাবাসী অভিযোগ করছে যে এই অবস্থা মূলত এই এলাকার কাদা পানিতে এবং ড্রেনের পানিতে সয়লাব হয়ে গেছে সড়ক এবং এই এলাকা দিয়ে চলাচল করতে প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী এবং যে দুর্গন্ধর যে বিষয়টি সেই দুর্গন্ধের বিষয়টিও অনেকটাই বেশি এবং আশেপাশে আপনি লক্ষ্য করবেন যে এখানে বাড়িঘর বা বসত বাড়ি রয়েছে এবং এখানে অনেক লোকজন বসবাস করে, দোকানপাট রয়েছে, তারা এটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং বৃষ্টি না হওয়ার আগেই সড়কের এই অবস্থা। মূলত বৃষ্টি হলে ড্রেনের পানি এবং সড়কের পানি সমান হয়ে যায় এবং সড়ক এবং ড্রেনের পানি অনেকের বাসার মধ্যেও ঢুকে যায় বলে অনেকে অভিযোগ করছেন এবং এলাকাবাসী বলছেন যে স্থানীয় কাউন্সিলর সহ যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের কাছে বারবার অভিযোগ করা হয়েছে এই রাস্তাটি নিয়ে বা এই সড়কটি নিয়ে, কিন্তু এখন পর্যন্ত সেরকম চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এলাকাবাসী বলছিলেন যে মূলত এরকম পরিবেশ দূষিত হওয়ার কারণে বা দূষিত পানি প্রভাবিত হওয়ার কারণে মূলত এলাকাবাসীর চর্মরোগ দেখা দিচ্ছে তাদের হাতে পায়ে এবং অনেকেই রয়েছে যে যারা বিভিন্ন রকম ভাবে চলাচল করার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো যে এই অবস্থা সড়কের এই সড়কের এই অবস্থার জন্য আপনার কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমার জন্ম এখানে 19 নম্বর রোডে 12 নম্বর সেক্টরে আমি থাকি। এখানে ধরেন আজকে 20 বছরের উপরে এখানে যে অবস্থা, বৃষ্টি হইলে তো পুরো কোমর পর্যন্ত পানি চলে আসে, ঠিক আছে। তারপরে পানি কমার পর তারপর আর কোনো উদ্যোগ নাই, না কোনো ড্রেন ঠিক করে, তারপরে কন্ট্রাক্টররা আসে অল্প কাজ করে চলে যায়, জানলা খুলতে পারে না, মানুষরা এখান থেকে যাওয়া আসা করার সময় পড়ে যায়। তারপরে আর এখানে একটা মসজিদ, এখানে মসজিদ এই যে একটু পরে দেখতে পারবেন মুসল্লিরা কত কষ্ট করে যায়, অনেক সময় পড়ে যায়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই সড়কে যারা মুসল্লি রয়েছেন তাদেরও চলাচলে অনেক সমস্যা হয় এবং এই পচা পানি এবং দুর্গন্ধের কারণে মূলত মশারও অনেকটাই উৎপত্তি হয় এবং এই এলাকাবাসী এখান থেকে যে মশাগুলো জন্ম নেয় সেই মশার উপদ্রবে ভুগতে থাকেন এবং অনেকে ডেঙ্গু রোগেও আক্রান্ত হচ্ছে বলেও জানাচ্ছেন আমাদের। তো এই ছিল এই এলাকার সর্বশেষ তথ্য জনদুর্ভোগের। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা।